এমসি এর পুরো অর্থটা কি তোমার মতে? সারা দিন রাত মানুষের জন্য করা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটে জিনিসের ওপরে রাজনীতি হয়। রাজনীতি একমাত্র পাল্টাতে পারে একটা দেশ, রাজনীতি পাল্টাতে পারে বিশ্ব। তুমি যেই পার্টিটা করো সেই পার্টিরই কিছু বড় বড় ব্যক্তিত্ব 2 টাকা কামানোর সাথেই অনেক কিছু কামিয়ে ফেলেছে, সেই বিষয়ে তুমি কি বলতে চাও? কেউ কার কাছের লোক হওয়া মানে এটা না যে সে ভুল কাজ করতে পারে। শিক্ষা দুর্নীতি, রেশন দুর্নীতি, ট্যাব দুর্নীতি থেকে শুরু করে নানান ধরনের। ডিজিটালাইজেশন কিন্তু এনেছে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী। 2023 থেকে 24 সালে যতটা ডিজিটালি স্ক্যাম হয়েছিল, 23-24 বছরে দাঁড়িয়ে দেখছি তার থেকে অনেক বেশি স্ক্যাম হয়েছে, 150% বেড়ে গেছে। শ্রীকৃষ্ণ একটা কথা বলেছিল, মনে আছে তোমার, যে আজ যা তোমার কাল তা অন্য। আজকে আমি তোমাকে কোয়েশ্চেন গুলো করছি, কালকে যখন আমি দেখালে এই পডকাস্টটা ছাড়ছি, দেখালে আমি নিজেই বাড়িতে বের করতে পারছি না। ওয়েলকাম রুদ্র অন পডকাস্ট ওয়ালা, কেমন আছো? এই তো ভালো। ওকে, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো রাজনীতি। আর রাজনীতিতে এই বয়সেও তুমি এত গভীরে চলে গেছো, বাংলা ভাষায় গভীর জলের মাছ হয়ে গেছো, যে ওর জন্যই আজকে তোমাকে নিয়ে আমার এই পডকাস্টটা করতে এত ইচ্ছা ছিল। আজকে আমরা সেটা করছিও। সো প্রথমেই তোমার কাছে আমার যে কোয়েশ্চেনটা থাকবে, যে কিভাবে শুরু রাজনীতিতে পথ চলা? না, প্রথমে বলতে গেলে আমি এখনো কোনো গভীর জলের মাছ হইনি, আর গভীর জলের মাছ হতে চাইছি না। কিন্তু পথ চলা শুরু মানে, রাজনীতিতে পথ চলা শুরু বলতে গেলে পরে আগে তোমাকে ভাবতে হবে যে রাজনীতি জিনিসটা কি। এখনকার দিনে আমি মনে করি যে প্রত্যেকটা মানুষকে রাজনীতির সাথে থাকা উচিত, আগে রাজনীতিটাকে বুঝতে হবে এবং রাজনীতি কিসের ওপর করা উচিত। আসলে ভারতবর্ষ বা সারা বিশ্বের কাছে দাঁড়িয়ে যদি কেউ বলে আমি রাজনীতি করতে চাই বা রাজনৈতিক ভাবে আমি নিজেকে অ্যাক্টিভ করতে চাই, তাকে আগে বুঝতে হবে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটে জিনিসের ওপরে রাজনীতি হয়। মানুষকে এই তিনটে জিনিস যে যত সুন্দরভাবে পৌঁছে দিতে পারবে, সে তত সুন্দর রাজনীতিটা করতে পারছে। এটা হচ্ছে রাজনীতির প্রথম অঙ্গ। ওকে, তো আমি ভেবেছিলাম যে আমার ইচ্ছে হতো, আমি চাইতাম যে আমি কিছু করবো, আমার দেখে ভালো লাগতো। এই যে এত একটা মানুষ দাঁড়িয়ে তার কাছে কোনো ব্যাপার না যে 10টা মানুষের প্রবলেম সলভ করে দেওয়া, এবং সেই প্রবলেমটা সলভ করার ক্ষমতা, এবং তার সাথে তার সেই মানসিকতা। এখন মানসিকতাটার অভাব, ক্ষমতা তো অনেকের অনেক কিছুই আছে। একদম। তোমার ক্ষমতা নেই, তুমি একটা মানুষকে একটু খিদে পেলে তাকে একটু ভাত খাইয়ে দিতে পারো। একদম, এটাও রাজনীতি। তুমি রাজনীতিকে যদি দেখতে চাও, রাজনীতির আসল অর্থটা কি? রাজনীতির আসল অর্থ হচ্ছে তোমাকে বুঝতে হবে, তোমার পাড়ায় যদি কোনো বয়স্ক ভদ্রমহিলা থাকে, বয়স্ক কোনো বৃদ্ধা, বয়স্ক কোনো দাদু, তার যদি একটা সমস্যা হয় শারীরিক, তার যদি একটু খাবারের সমস্যা থাকে, তার বাড়িতে তার কেউ নেই, তার পাশে গিয়ে দাঁড়ানো। এটাই মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্যই সব। যে যত সুন্দরভাবে মানুষের পাশে দাঁড়াতে পারবে, মানুষ তাকে তত সুন্দরভাবে গ্রহণ করবে, আর কিছুই না। এই জন্য আমি মনে করি যে সারা ভারতবর্ষ জুড়ে যদি ইয়াং জেনারেশন যদি রাজনীতিকে ভালোবাসে এবং রাজনীতির আক্ষরিক অর্থটা যদি বুঝতে পারে, তাহলে সারা ভারতবর্ষে কেউ না খেয়ে ঘুমাবে না। আমি এইটুকুনি দায়িত্ব নিয়ে বলতে পারি, এটাই রাজনীতি, এটাই করা উচিত। ওকে, তোমার কিভাবে আসা? কোনো কি ব্যক্তিগত জীবনে এমন কিছু ঘটেছে যার ফলে রাজনীতিতে আসা? দেখো, ব্যক্তিগত জীবন বলতে গেলে পরে আমার মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব ভালো লাগে, অনেক ছোটবেলা থেকেই ভালো লাগে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ভালো লাগতো। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি একদিন চেষ্টা করেছিলাম যে আমিও কিছু করি। যখন ওই দেখছি যে একটা খারাপ অবস্থা যাচ্ছে সারা রাজ্যের উপর দিয়ে, মানুষের উপর দিয়ে, তার উপর একজন মহিলা শুধুমাত্র সারা বাংলাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে এবং তার উপর সবাই আঙুল তুলে একটার পর একটা কথা বলছে, তখন আমি চেষ্টা করেছিলাম। আমি অনেক চেষ্টা করেছি নিজের মতন করে, আমার নিজের এলাকা বা আমি যেখানে যেখানে থেকেছি বা যেখানে যেখানে গেছি, যতটা পেরেছি মানুষের কাছে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং দিনের পর দিন চেষ্টা করে গেছি। আমি একটা জিনিস মনে করি, এখনকার দিনে তুমি আগে ঠিক করতে হবে তোমাকে যে তুমি কোন দিকটা ভালোবাসছো, তুমি কার নীতিবোধ বা কি চাইছো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের এতটা ভালো লাগে, তার কারণ হচ্ছে আমি তার নীতিটা আমার কাছে নীতির ঊর্ধ্বে চলে গেছে তার কাজকর্মগুলো। আমি যদি একটা নীতির একটা বই দেখি, সেখানে যদি কাজগুলো দেখি যে কি কি করা উচিত মানুষের জন্য, দেখছি সে কিছু না বলেই সেই কাজগুলো করে যাচ্ছে।
আজকের দিনে দাঁড়িয়ে যদি তোমাকে আমি বলি যে একটা মানুষ জন্মাচ্ছে এবং একটা মানুষ মারা যাচ্ছে, সে পুরুষ হোক মহিলা হোক, সবকিছু দেওয়া হচ্ছে, সবকিছু দিচ্ছে, এরকম একটা মানুষকে ভালোবেসে তার দলটা করতে পেরেছি এবং এখনো যে করছি, এটা আমার কাছে অনেক সৌভাগ্য। মানে আমি যেটুকুনি যা করেছি জীবনে, এই ছোটখাটো আমি নিজেকে অনেক ছোট ভাবি, কারণ আমি যা দেখছি যেভাবে এত মানুষের পাশে কি দাঁড়াচ্ছেন, সেখানে আমরা কিচ্ছু না, আমরা কিচ্ছু না, আমরা কিছু করতে আমাদের কোনো ক্ষমতাই নেই। একটা মানুষ 60 বছরের উপরে গিয়ে দিনের পর দিন হেঁটে যাচ্ছে, আমরা কে? আমরা একটা বয়স্ক, আমরা নিজেরা এখন যদি হাঁটতে বেরোই, বলবে 5 কিলোমিটার হেঁটে ফেলেছি, আজকে আর সারাদিন কাজে বেরোবো না। 10 কিলোমিটার হেঁটে ফেলেছি, দুদিন গায়ে ব্যথা। একদম। তো এখানে দাঁড়িয়ে তো এটা তো আশ্চর্যকর ঘটনা। আমাদের তো বাঙালিদের খুশি হওয়া উচিত যে আমরা এরকম একটা মুখ্যমন্ত্রী পেয়েছি। তো সেই ভালোবাসা থেকেই, সেই ভালো লাগা থেকেই শুরু। আর রাজনীতি করতে গেলে পরে প্রথমে একটা তোমার আগে নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকা দরকার। সবার আগে হচ্ছে তোমার একটা পরিষ্কার মন, যেখানে কিনা সত্যিই তুমি মানুষের জন্য ভালো করার চেষ্টা করবে। তুমি পারবে। তুমি কালকে বেরিয়ে যাও, তুমি 2 টাকা কামাও, সেখান থেকে 10 পয়সা একটা মানুষের পেটে খাবারের জন্য দাও। দেখো পরের দিন ভগবান তোমার পকেটে 2 টাকা ঢুকিয়ে দেবে শুধু মানুষকে খাওয়ানোর জন্য। মানুষের জন্য কিছু করতে গেলে কিছু লাগে না, শুধু মানসিকতা লাগে। সেই মানসিকতাগুলো আমি যেখানে যেখানে দেখতে পেয়েছি এবং আমিও চেয়েছি এবং আমি সেটাই করার চেষ্টা করছি আজ অব্দি চেষ্টা করে যাচ্ছি। কারণ কি বলতো, রাজনীতির কোনো শুরু নেই, রাজনীতির কোনো শেষ নেই। কারণ আজকে তুমি মানুষের জন্য করবে, কালকেও তোমাকে করতে হবে, মৃত্যুর আগের দিন অব্দি করতে হবে। রাজনীতি এরকম একটা জিনিস, রাজনীতিকে অনেকে ভালোবাসে, নেশা। রাজনীতিটা নেশা হওয়া উচিত। আমি মনে করি তোমার সারাদিন তোমার যেটা কাজ বা মানুষের যেটা পেশা, যার দ্বারা সে নিজে তার জীবন ধারণ করবে, তার সংসার চালাবে, তারপরে একটু রাজনীতি করা উচিত। কারণ রাজনীতি একমাত্র পাল্টাতে পারে একটা দেশ, রাজনীতি পাল্টাতে পারে বিশ্ব। ওকে, তুমি রাজনীতির এত বড় একটা বিবরণ দিলে। তো তুমি যেই পার্টিটা করো, সেই পার্টিরই কিছু বড় বড় ব্যক্তিত্ব ওই 2 টাকা কামানোর সাথেই অনেক কিছু কামিয়ে ফেলেছে। আমি নাম নিচ্ছি না, তারা এখন নানান জায়গায় চলে গেছে। তা সেই বিষয়ে তুমি কি বলতে চাও? দেখো, কে মানে কি করেছে না করেছে, এর থেকে বড় কথা জানো কি, একটা যখন তুমি যদি একসাথে অনেক মানুষকে নিয়ে চলতে যাও, সেখানে কিন্তু দুজন থাকবে যাকে তোমাকে বারবার বলতে হবে, এই ওই কাজটা করলি না কেন, ওই কাজটা কর কর কর, 10 বার বলতে হয়। একদম। এরকম অনেক মানুষই থাকে, তাকে বলা হচ্ছে একটা, সে করছে একটা। কিন্তু এখানে একটা আমার কোয়েশ্চেন আছে, মেন জায়গাগুলোতে শিক্ষা দুর্নীতি, রেশন দুর্নীতি, আবার এখন তো আবার ট্যাব দুর্নীতি থেকে শুরু করে নানান ধরনের সবকিছু। দেখো, ট্যাব দুর্নীতির যে বিষয়টা, ট্যাব দুর্নীতি, আমাদের ট্যাবের যে দুর্নীতিটা হয়েছে সেটা কিন্তু মানে হাতে হাতে হয়নি, ডিজিটালের মাধ্যমে। ডিজিটালাইজেশন কিন্তু এনেছে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী। আজকে সারা ভারতবর্ষকে ডিজিটালাইজেশনে আনবে, সেটা মোদিজির সরকার স্বপ্ন দেখেছিল। আজকের দিনে আমরা দেখছি যে 2023 থেকে 24 সালে যতটা ডিজিটালি স্ক্যাম হয়েছিল, আজকে 23-24 বছরে দাঁড়িয়ে দেখছি তার থেকে অনেক বেশি স্ক্যাম হয়েছে, 150% বেড়ে গেছে। তো সারা দেশ জুড়ে কয়েক লাখ কোটি টাকার উপরে ভারত সরকারের শুধু মানে গচ্চা গেছে, এত পরিমাণে স্ক্যাম হয়েছে। এই দায়িত্ব তো বুঝতে হবে। আমরা একটা জিনিস প্রোভাইড করার চেষ্টা করছি এবং যারা এই স্ক্যামটা ঘটিয়েছে তারা অন্য রাজ্য থেকে করেছে এবং তারা বাইরের অনেক রাজ্যে করেছে, কিন্তু এই রাজ্যের পুলিশ তাদেরকে ধরেছে, তাদেরকে ধরতে পেরেছে। এটা বুঝতে হবে যে আরে বাবা, আমরা তো দেওয়ার চেষ্টা করছি। এখন এরকম যদি ঘটনা ঘটে, তার প্রথম হচ্ছে আইনত যেটা মানে যে স্টেপটা নেওয়া উচিত সেটা নেওয়া এবং সেটা একটা সুরাহা করা। আজকে তুমি শিক্ষার কথা বলছো, শিক্ষার ব্যাপারটাই দেখতে গেলে পরে তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে বা যারা এই কাজগুলো করেছে তারা কিন্তু দলকে বলে করেনি, তারা তাদের মতন করেছে এবং তারা এই কাজের জন্য কিন্তু দল তাদেরকে বহিষ্কার করে দিয়েছে। কিন্তু তারা যে দলের সুপ্রিম কমান্ডের খুব কাছের লোক ছিল। আরে বাবা শোনো, আজকে আমি তোমাকে একটা কথা বলি, কেউ কার কাছের লোক হওয়া মানে এটা না যে সে ভুল কাজ করতে পারে। আজকে আমি তোমার কাছের লোক, তার মানে এটা না তো যে আমি তোমার নাম দেখি আমি ভুল কাজ করে বেড়াবো, তাই না? তো কেউ যদি করে সেটা অন্যায়। এবার দেখতে হবে যে কেউ যদি অন্যায় করে তাকে কি প্রশ্রয় দেওয়া হচ্ছে নাকি তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরে বাবা, অন্যায় আছে বলেই ন্যায় আছে। আজকে এই যে আলোকে আমরা কেন এত ভ্যালু দিচ্ছি? কারণ অন্ধকার আছে বলেই। তো অন্ধকার থাকবে বলেই আলো আছে, খারাপ আছে বলেই ভালোর দাম আছে। বলে না ভালো মানুষ আজকালকার দিনে পাওয়া যায় না, কেন বলে? কারণ খারাপ মানুষ ভর্তি। তাই বলে কি আমরা চলা বন্ধ করে দেবো? তাই বলে কি আমরা ঘরে দরজা আটকে বসে থাকবো? আমাদের বেরোতেই হবে, আমাদের কাজ করতে হবে। এবং এই মানুষগুলোকে অতিক্রম করে, এই মানুষগুলোকে থেকে দূরে গিয়ে মানুষকে আরো ভালো কাজ প্রোভাইড করাটাই আমাদের প্রত্যেকটা দিনের যুদ্ধ। ওকে, আচ্ছা, কোনো জায়গায় মনে হয় না তুমি যে এই পার্টির হয়ে রাজনীতি করছো, কোনো সময় একটা সময়ের পর গিয়ে সেখান থেকেই তোমাকে একটু দূরে করে দিতে পারে? বা কারণ আমরা দেখেছি পার্টির খুব কাছের ওপরের লোকরাও দূরে চলে গেছে, যারা শুরু করেছিল তারা আজকে নেই। শ্রীকৃষ্ণ একটা কথা বলেছিল, মনে আছে তোমার? যে আজ যা তোমার কাল তা অন্যের। তো আজকে যেটা আমার কাছে আছে, আজকে যদি আমার হাতে যেটা ঘড়ি থাকে, আমি জানি হয়তো কালকে আমার হাতে নাও থাকতে পারে, হয়তো ভেঙে গেল, হয়তো হারিয়ে গেল। এই জামাটা হয়তো কালকে আমার থাকবে না, এই শালটাও থাকবে না, এই চশমাটাও থাকবে না, হয়তো আমিও থাকবো না। আমাকে যারা নিজের বলে ভাবে তাদের কাছে হয়তো আমি থাকবো না, তাই না? তো বিষয়টা এটা না যে কে কার কাছে কে কার দূরের, বিষয়টা হচ্ছে পরিবর্তন হতেই থাকবে। আমি যদি আজকে কাছের দূরের ব্যাপারটা না, আমি আজকে যদি যেখানে থাকি না কেন, দূরে থাকি কাছে থাকি, জঙ্গলে থাকি না সমুদ্রে থাকি, বড় কথা না। বড় কথা হচ্ছে আমি, আমার মানসিকতা, আমার কাজ করার দৃঢ়তা, এটাই আমাকে আমাকে করে রেখে দেবে। আমি যদি ভাবি মানুষের জন্য কাজ করব, তাহলে আমি পৃথিবীর যে কোনো কোনায় বসে করতে পারবো। এটা নেশা। ওকে, এটার জন্য মানসিকতা থাকলেই হয়। ওকে, তুমি পরিবর্তনের কথা বললে, তার মানে তোমার মতেই সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়দেরও এখন পরিবর্তনের প্রয়োজন? না, এই যে কথাটা তুমি বলছো, এই কথাটা এটা আমি বলছি না, এটা তোমাদের সুপ্রিম কমান্ডারের থেকেই আসা কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা, যে নবীনদের চান্স দেওয়া বেশি দরকারি। দেখো, কাকে সরাতে হবে সেটা আমি বলতে পারবো না, ওটা সম্পূর্ণভাবে দলের বিষয়। এখানে দলই শেষ কথা। কিন্তু তুমি যে একটা প্রশ্ন বললে নবীনদের জায়গা দেওয়ার কথা, আজকে আমি তোমার একটা কথা বলি। তুমি যদি একটা কাজ করলে, তুমি সেটাকে অনেক বড় জায়গায় নিয়ে, আজকে ইউটিউব চ্যানেলটা তুমি অনেক বড় হলো, তুমি দেখছো যে একজন হচ্ছে মানে এডিটিংটা করছে, সে চোখে হয়তো কালারটা ভালো বুঝতে পারছে না। তুমি চাইবে না যে সেখানে যে কালারটা ভালো বুঝতে পারবে সে করলে পরে এডিটিংটা একটু সুন্দর হতো? তো নবীনদেরকে জায়গা দিতে হবে, এটা সর্বকালে সর্বসত্য কথা। এটা কে বলল এবং কিভাবে বলল তার ব্যাখ্যা তুমি কিভাবে করলে বা আমি কিভাবে দিলাম, এটা বড় কথা না। এটা মানে প্রকৃতির নিয়ম। আজকে যেটা মানে আজকে একটা জিনিস কেউ করছে, কালকে আবার একজনকে সেটা ধরতেই হবে। সেটা কতদিন বাদে কবে কি সেটা আমি বলতে পারবো না, সেটা আমার বলার এখতিয়ারও নেই। সেটা মানুষ দেখতে পারবে, মানুষ বুঝতে পারবে। কিন্তু আমি এইটুকুনি বুঝতে পারি যে সুযোগ দেওয়া উচিত এবং দেখা যাক তারা কিভাবে কি করতে পারে। এবং এটা আমি আমার রাজনৈতিক বিষয় নিয়ে বলছি না, আমি সর্ব ভারতবর্ষ জুড়ে বলছি বা সারা বিশ্ব জুড়ে বলছি, যে কোনো ফিল্ডে যে কোনো জায়গাতেই মানুষ পরিবর্তন করে, নতুন আসে, পুরনো নতুন, পুরনো যায়, নতুন আসে, এগুলো এগুলো চলছে। এই কথা কে বলছে না বলছে তার উপর কোনো কিছু দাঁড়িয়ে থাকে না, দাঁড়িয়ে থাকে শুধুমাত্র হচ্ছে মানুষের নিজের মানসিকতায়। কেউ যদি চায় আমি একটা অঙ্ক, আমি 9ম ক্লাসে পড়ছি কিন্তু আমি 10th ক্লাসের অঙ্কটা সলভ করে দিতে পারি, আবার কেউ আছে 10th ক্লাসে পড়েও সে অঙ্কটা সলভ করতে পারে না, আবার কেউ আছে 10th ক্লাসে পড়ে সে অঙ্কটাও সলভ করতে পারে, 9-এর ছেলেটাও সলভ করতে পারে। তো এটা হচ্ছে সবার নিজস্ব একটা চেষ্টা ক্ষমতা। আজকে যদি যোগ্যতা থাকে তাকে তো কেউ আটকাতে পারে না। একটা কথা আছে না, যোগ্যতাকে আটকাতে, তুমি সব আটকাতে পারবে একটা মানুষের, যোগ্যতাকে আটকাতে পারবে না। আজকে তোমার মধ্যে যদি প্রতিভা থাকে, তোমার কাজ করার ইচ্ছে থাকে, এই লাইটটা নিভে গেলে পরেও কি তুমি কালকে আবার পডকাস্ট করবে না? একদম। এই কিন্তু যোগ্যতা তো মানছি আমি, কিন্তু মানুষও কি খুব একটা পছন্দ করছে না? কারণ আমি যদি তোমাদের যুব নেতাদেরও কথা বলি, দেবাংশু, যাকে সবাই চেনে পুরো ওয়েস্ট বেঙ্গলে, সেও তো এমপির পদে দাঁড়িয়েছিল, সে কিভাবে হেরে গেল? দেখো, এর পেছনে অনেক ধরনের কারণ আছে, কিন্তু একটা মানুষ এত অল্প বয়সে এই যে জায়গাটায় পৌঁছানো না,
এটা অনেক বড় আশীর্বাদ। তুমি যদি দেখো যে আজকে মানে এই বয়সে দাঁড়িয়ে একটা মানুষ এত বড় একটা সিটের লড়াই করছে, এর জন্য তো কোথাও না কোথাও তার উপর তো উপরওয়ালার আশীর্বাদ আছেই। এইটুকুনি করার জন্য একটা আশীর্বাদ কিন্তু থাকতে হবে তার উপরওয়ালার। বিরুদ্ধে যে দাঁড়িয়েছিল সে কিন্তু কোনো বড় রাজনৈতিকবিদ না। সে রাজনৈতিকবিদ নাই হতে পারে, কিন্তু তার ব্যবহার, তার কথা, এবং সে তো তার নিজের রূপ দেখিয়ে দিয়েছে না। কিন্তু যে ছেলেটা হেরে গিয়েও আজকে মানুষের মন জিতে নিয়েছে, দেবাংশুদা তো আজকে হেরে গিয়েও মানুষের মন জিতে ফেলেছে, সে নিজের কাছে জিতে গেছে। তার মানে হারটাকে তুমি জিতে না, সবসময় করতে চাইছো। সবসময় তাহলে হার- তাহলে তোমার কথাটাই যদি হয়, তাহলে শুভেন্দু অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নন্দীগ্রামে যখন যুদ্ধটা হয়েছিল, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়ে জিতে গেছিল ওখানে নাকি? দেখো দেখো, তুমি যদি পলিটিক্যালি এই দুটো নাম বললে, তা আমি বলতে চাই যে শুভেন্দু অধিকারী মহাশয় উনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলতেন। একদম। আজকের দিনে দাঁড়িয়ে তিনি অনেক বড় ছোট বড় অনেক কথা বলেন। আমাদের দলের যখন মানে যখন রাজনৈতিক বিষয়টা আসে তখন আমরা অনেক কিছু বলি, কিন্তু একটা জিনিস তো আপনাকে দেখতে হবে যে একজন যাকে মা বলতে আজকে তার নামে অনেক কিছু বলছে, আবার সে মানুষটা যে দলে গিয়েছে সেই দলের লোকেরা তাকে একসময় চোর বলতো, আজকে তাকে নেতা বলছে। তো বিষয়টা হচ্ছে আমি কিছু বলছি না, আমি সেটাই বলছি যেটা আমি নিজে দেখতে পাই একটা সাধারণ মানুষ হিসেবে। আমি যদি ভুল না করি তুমিও তাই দেখেছো, তো আমি এটাই বলছি, এখানেই মানুষ বুঝে যাবে যে কে কি। ওকে, আর কি বলবো। না না, বল। তুমি যে এতটা ডিফেক্ট করো তোমার পার্টিকে, করা খারাপ না, বাট তোমাকে প্রতিদিন কোনো না কোনো টিভি চ্যানেলে বসতে হয়, সেখানে তোমার কাছে প্রতিটা বল বাউন্সারের মতন আসে। এত স্ক্যাম, এত দুর্নীতি, প্রতিদিন ইডির হানা হচ্ছে কোনো না কোনো জায়গায়, কিভাবে সামাল দাও? মাঝে মাঝে মনে হয় না চেয়ারটা ছেড়ে উঠে চলে যায়? না, একদমই মনে হয় না। আমার তো খুব মানে খারাপ লাগে, জানো তো। খারাপ লাগে কার জন্য জানো? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য খারাপ লাগে। দলের যারা রয়েছে, যারা সত্যি আমি দেখি দলটাকে তারা খুব ভালোবাসে, ঈদে আমার না খারাপ লাগে এই জায়গাটাই যে একটা মানুষ দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে যাচ্ছে। আজকে এতগুলো স্কিম দিয়েছে বাংলায়, এতগুলো স্কিম। আজকে কেউ যদি ভাবে, আজকে এই তোমার পডকাস্টটা যদি যারা দেখবে, ইউটিউবে দেখবে, মোবাইলে একটা ইন্টারনেট ভরতে হয়। অনেকের বর বলে তোমার মোবাইলে ইন্টারনেট রিচার্জটা করে দাও, রিচার্জটা করে দাও, আমাকে একটু এটা দেখবে, একটু সিরিয়াল দেখবে, এটা দেখবে। একদম। তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢুকিয়ে দিচ্ছে, তাকে কিন্তু ভাবতে হচ্ছে না, বুঝতে পারলে? এরকম ছোট ছোট জায়গায় যখন তিনি কাজ করে যাচ্ছে না, আজকে এই যে মানে বিভিন্ন জায়গায়, তোমার বাড়ির সামনে রাস্তাটা দেখো কত সুন্দর। তুমি আজকে হসপিটালে যাও, ডাক্তার দেখাও, 2 টাকার টিকিট কাটো, ডাক্তারবাবু দেখবে, হসপিটাল থেকে তোমার এক্সরে করে দেবে, হসপিটাল থেকে তোমার যা যা লাগবে করে তোমাকে ওষুধ দিয়ে বলবে বাড়ি যান, আবার এতদিন ওষুধটা খেয়ে আবার আসবেন। আর তুমি যেখানেই চলে যাও দেখো, সব জায়গাতে আগে কি এরকম ফ্রি সার্ভিস দেখেছিল মেডিকেল? আজকের দিনে দেখা যাচ্ছে। এটা উনি করেছেন। এবারে কি বলতো, যখন কেউ সত্যি খুব ভালো কাজ করে, তখন মনে রাখবে তার এগেনস্টে খুব খারাপ কথা বলতেও 10 জন নেমে যায়। কিন্তু তোমাকে দেখতে হবে যে তুমি তোমার জীবনে দাঁড়িয়ে তুমি এখন রাস্তায় হাঁটছো, রাস্তাটা কি ঠিকঠাক করছে? রাস্তা তো ঠিকঠাক হচ্ছে, কোথাও ভাঙছে, আবার কোথাও হচ্ছে, আবার ওখানে ঠিক হয়, আবার আরেক জায়গায় হবে, এইভাবেই হচ্ছে। তো জল, পরিষ্কার জল, খাবার, রেশন ব্যবস্থা, দুয়ারে সরকার পৌঁছে গেছে। আর কি করতে হয়? মমতা বন্দ্যোপাধ্যায় তো দুয়ারের বাইরে দাঁড়িয়ে আছে, বাবা তোর যদি বউয়ের যদি কোনো সমস্যা হয় বাচ্চা হওয়ার সময় আমি আছি, তোর মেয়ের বিয়ে হচ্ছে না আমি আছি, কি লাগবে একবার শুধু বলতে হবে। মাকে গিয়ে বৃদ্ধ বৃদ্ধ মা বাবাদের বলবে তোমাদের কি লাগবে, আমি তো দৌড়ে এসে বসে আছি, দিয়ে দিচ্ছি তোমার হাতে তোমার বৃদ্ধা ভাতাটা। এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ওনাকে নিয়ে কে কি খারাপ কথা বলছে, কে কি ভালো কথা বলছে, যারা সেই কাজ সুযোগগুলো পাচ্ছে তারা কি ভাববে? তারা তো বোঝে, তারা তো পাচ্ছে, এটাই হচ্ছে বিষয়। কিন্তু এখানে সব কথা তোমার আমি মেনে নিচ্ছি, কিন্তু ওই ভোটের আগে লক্ষ্মী ভান্ডারে 500 টাকা করে বাড়ানো, এটা ভোট ব্যাংকে মনে হয় না যে একদিক দিয়ে 500 টাকা করে বাড়ালাম, আর একদিক দিয়ে ওই বাড়ির 5টা ভোট যদি মহিলার হয়, 5টা ভোটই আমার ব্যাংকে চলে আসলে, এরকম একটা ব্যাপার না? দেখো, ভোট ব্যাংক আর ভোট ব্যাংকের সাথে লক্ষ্মীর ভান্ডারের যে কথাটা তুমি বলছো, লক্ষ্মীর ভান্ডার এমন একটা প্রকল্প যাকে সারা বিশ্ব
বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছে আপনি এটা করে দেখাতে পেরেছেন, এরকম একটা প্রকল্প। তো এখানে দাঁড়িয়ে যে ভোট ব্যাংকের যে কথাটা বলছো না, মানুষ ভোট ব্যাংক তুমি ছেড়ে দাও। তুমি আজকে মানুষ তোমাকে ভোট দিল, তুমি একটা সামান্য কাউন্সিলর হও, তোমাকে মানুষকে কাজ করে দেখাতে হবে। তুমি যদি কাজটা আরো ভালো করতে পারো আরো ভালো, আর তো কিছু না। ভোট ব্যাংকটা কি? ভোট ব্যাংক মানে হচ্ছে, ভোট ব্যাংক কোথা থেকে আসে? তুমি কাজ করবে না, ভোট ব্যাংক হয়ে যাবে? কাজ তো করতে হবে। আরে বাবা, আজকের দিনে দাঁড়িয়ে সন্দেশখালি নিয়ে খারাপ কথা বলে দিল, আরজিকর কাণ্ড নিয়ে আজ অব্দি কলকাতা পুলিশ একজনকেই বলেছেন যে একে গ্রেপ্তার করতে হবে, একে গ্রেপ্তার করা হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে আদালতে শুধুমাত্র কলকাতা পুলিশ আর হচ্ছে সিবিআই পড়ে রয়েছে। কিন্তু যাকে গ্রেপ্তার করেছে সেও তো বলছে যে আমাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু চার্জশিট তো প্রথম দিন থেকে তো চার্জশিটটাই আছে না, এবং যারা কোর্টে যে মামলাটা চলছে সেখানেও তো একই বিষয় উঠে আসছে না। এমন এখানে দেখো, এটা হচ্ছে সম্পূর্ণ একটা কোর্টের তত্ত্বাবধানে চলছে, এখানে আমরা কিছু বলতে পারি না, কিন্তু আমরা যেটা দেখেছি সেটা আমরা বলতে পারি। যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যে কথাটা বলছে, সেখানে গিয়েও দিল্লির মাটিতে গিয়েও দেখা যাচ্ছে সেটাই সত্যি। এটা বুঝতে হবে। বোঝার বিষয়টা হচ্ছে এটা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করা বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করাটা সহজ। কেন বলতো? যারা কাজ করে না তাদের গায়ে মানুষ কালিটা দিতে যায়। যারা ঘরে বসে থাকবে, যারা উল্টোপাল্টা কথা বলবে, তাদের গায়ে কিন্তু মানুষ, তাদের নিয়ে কোনো যায় আসে না। আরে তুমি মানুষের জন্য এত ভালো কাজ করছো, মানুষের জন্ম থেকে মৃত্যু অব্দি তুমি মানুষকে এত সুযোগ সুবিধা দেবে, অনেকে তো ভালো নাও লাগতে পারে না, তারা ভালো কথা না জায়গায় খারাপ কথা বলবে। আচ্ছা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তুমি বারবার উল্লেখ করছো, তা সেখানে উনি যখন কোনো ভাষণ দিচ্ছে স্টেজে উঠে বা কোনো কথা রাখছে সবার সামনে, সেখানে কি মনে হয় না যে আগের থেকে প্রিপারেশনটা নিয়ে নেওয়া ভালো? কারণ অনেক কথা আছে উনি বলে ফেলে, যেগুলো উনি হয়তো পরে ভাবতে পারে যে এটা আমি ভুল বলেছি। যে আরজি কর কেস নিয়েও কিন্তু সেম কিছু বলেছিল উনি। যে কথা বলে বা সেখানে মানুষ যে ভুল বা ঠিকের যে বিশ্লেষণ, তার থেকেও বড় কথা হচ্ছে উনি যে কথাগুলো বলে মানুষ সেগুলোকে শোনে। এবং একটা মানুষ যখন কোনো একটা ছোট্ট জায়গায় যখন একটা ওয়ার্ড টু ওয়ার্ড একটা ভুল কথা হয়ে যাচ্ছে, তখন দাঁড়িয়ে মানুষ সেটাকে নিয়ে সারাদিন আলোচনা করছে। ব্যাপারটা বুঝতে হবে যে বাংলার বুকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি 19কে যদি 20 বলে বা 20কে যদি 19 বলে বা 18 বলে, মানুষ সেটা নিয়ে সারাদিন দেখে। এটা একটা ভাবার জিনিস আছে। আজকে তুমি রাস্তায় বেরো, তুমি একটা ভুল কথা বলো, কেউ কিছু বলবেই না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটা ভুল কথা বলে, ওটা সারাদিন মানুষের কাছে ট্রেন্ডিং এ চলে। এটা ওনার কারিশমা। উনি এন্ড অফ দ্য ডে কাজগুলো ঠিক, কাজের মতন উনি কাজের জায়গায় কোনো ওনার খামতি নেই, কিন্তু কথার মধ্যে যদি একটা যদি দুটো ওয়ার্ড যদি উনি ভুলও বলে দেয়, সেটাই মানুষ ভালোবেসে নিয়ে নেয়। কিন্তু উনি পারতেন না আরজি কর কেসে ফাস্ট ট্র্যাকে কেসটাকে আনতে? নিজেই তো পুলিশ মন্ত্রী উনি। দেখুন, কি পারতেন না, বা এই যে সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের তথ্য তুমি শুনতে পেয়েছো, আমি আর সেগুলো নিয়ে জল ঘাটবো না। অনেক ধরনের কোথায় কি, কত গ্রামের কোথায় কি পাওয়া গেছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, এত কিছু। এই এত কিছুর পরে কি লাভ হলো? আমার কথাটা হচ্ছে বুঝতে হবে যে মানুষ যে নিজেদের যে রোষটা দেখিয়েছে, সেটাকে একদম উচিত, মানুষ তো আন্দোলন করবেই, সেটা তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে কোনো জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এই জিনিসটাকে যথেষ্ট গাইডেন্সের সাথে নিয়েছে এবং এটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে। কিন্তু যখন সোশ্যাল মিডিয়াতে একটা জিনিসের হাইপটাকে অন্যরকম ভাবে টানাটানির যখন জায়গাটায় চলে আসছে না, আমার চেনা একজন অনেক বয়স্ক মানুষ, তিনি একটা পোস্ট করছেন, আমি খুব ভালো করে বুঝতে পারছি এটা ঠিক না, এটার কোনো তথ্য নেই, এটা কোথা থেকে তথ্যটা আসছে বোঝা যাচ্ছে না, কিন্তু তিনি সেটা করছেন। তো মানুষের যখন মনে আঘাতটা লাগে,
তখন কিন্তু মানুষ রাস্তায় নামে। আর সে আঘাত লাগা বুকটা যখন চিনচিন করে মানুষের, সেটাকে যদি কেউ যদি আরো ইউটিলাইজ করার চেষ্টা করে, এটা উচিত না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একটা কথা খুব স্ট্রেট কাট বললো, যে এমন একটা আইন আনা উচিত, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে দোষ করেছে তাকে এমন একটা শাস্তি দেওয়া হবে যেটা দৃষ্টান্তমূলক, হোক না ফাঁসি। আমার কথাটা হচ্ছে, এই যে আরজিকর ঘটনাটা ঘটলো, এটা একটা সমাজের ব্যাধি। সারা ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা রাজ্যে হচ্ছে, সারা বিশ্বে হচ্ছে। এই যে সমাজের ব্যাধি, তোমার ঘরের যদি একটা মহিলা মানুষ যদি বাড়ি থেকে বেরোয়, তোমাকে যদি এই হেডেকটা নিতে হয় যে বাইরে কিরকম, এরকম কি কোনো লোক আছে যে এরকম ঘটনাটা ঘটতে পারে, তার জন্য আগে বুঝে নিতে হবে যে এই দেশে এমন একটা আইন থাকা উচিত যেখানে দাঁড়িয়ে যারা এই কাজগুলো করবে, করার আগে একবার হলো তার বুকে যেন একবার হলো চিনচিন করে ওঠে যে এই দেশে এমন এমন আইন আছে যে আইনে সে সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে। এই ভয়টা কিন্তু এই যে রোগগ্রস্ত মানুষগুলোর মাথায় ঢুকতে হবে। এটাই হচ্ছে মানে আর যেন আরজিকর না হয়, আর যেন এরকম কোনো খারাপ ঘটনা না ঘটে, তার জন্য দেশের আইনটাকে আগে ঠিক করতে হবে। আইনে আনা হোক না, সব মানুষ চাইছে, মানুষ ক্ষিপ্ত, মানুষ রেগে গেছে, মানুষ বলছে চাই, তো হোক না। কেন হতে পারে না যে যদি কোনো মেয়ের সাথে যদি কিছু করা হয় এরকম, তাহলে তাকে ফাঁসির সাজা দেওয়া হোক, এরকম কোনো আইন আনা হোক না, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমিও চাইছি, তুমি চাইছো না? তুমি তোমার বাড়ির যদি মেয়ে বোন মা বোনের সাথে হয় তুমি কি বলবে? আমার মা বোনের সাথে হলে আমি কি বলবো? আমার যদি দেশের যদি আমি প্রত্যেকটা মা বোন যদি আমার মা বোন হয় তাদের সাথে হলে আমি কি বললাম? আমি তো বলবো ফাঁসি হোক। একদম, এই আইনটা তো ভারতবর্ষের আইনে থাকতে হবে না? একদম, এটাই তো চাইছি, হোক না, যেন আর যেন না ঘটে। কিন্তু আমার এখানেও একটা কিন্তু কোয়েশ্চেন আছে, সেটা হলো দেশকে আমি যদি একটুখানি সাইডেও রাখি, আমি যে রাজ্যে বসবাস করছি, আমার মা বোন যদি কালকে বেরোয় রাস্তাঘাটে, যারা প্রোটেকশনে রয়েছে, পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, তাদের মধ্যে থেকেই যদি কেউ এই কেসটা ঘটায়, তারে কি হবে? কারণ যে আরজি করার কেসটা ঘটেছিল সেও সিভিক ভলেন্টিয়ার, তার আগেও চার্জশিটের নাম ছিল যে সে আগেও বাড়িতে অনেক কাজ করে, নিজের ওয়াইফের সাথেও অনেক খারাপ কাজ করেছে, তাকে কোন হিসাবে তাহলে সিভিক ভলেন্টিয়ারে নেওয়া হলো? এটাই তো প্রশ্ন, এটাই তো প্রশ্ন, কেন হলো? এই ঘটনায় যাতে আর যাতে না ঘটে কোনোদিন, এটাই তো দেখতে হবে। এবং এই ঘটনার যে মানসিকতা, সে হতে পারে কোনো সরকারি জায়গায় কাজ কর্মরত, সে হতে পারে অনেক বড় বিজনেসম্যান, হতে পারে তার কিছু নেই, সে নিঃস্ব, সে ঘটিহাতে বসে আছে, কিন্তু এই রকম মানসিকতা তার কাজ করার আগে তার ভেতরে একটা ভয় থাকাটা খুব দরকারি, একটা ভীতি, একটা ভয় যে আমি যদি এটা করি আমার দেশের আইন কিন্তু আমাকে ছাড়বে না। আজকের দিনে দাঁড়িয়ে যদি কেউ চুরি করে, সে ভাববে আমি চুরি করছি, পুলিশ ধরলে আমাকে ঠ্যাঙাবে, আমার উপর মানে বিভিন্ন আইনি ব্যবস্থা হবে। সেরকম ভাবেও যারা এই কাজগুলো করছে, আবারও আমি বলছি, যারা এই কাজগুলো করছে তাদের মনে প্রাণে সরকারকে আইন দ্বারা ভয় ঢুকিয়ে দিতে হবে, নজিরবিহীন শাস্তি দিতে হবে, তবে সমাজ থেকে এই ধরনের মানসিকতাগুলোকে আমরা উপড়ে ফেলতে পারবো। একদম, তোমার কথা তো আমি পুরো একদম সহমত, বাট যে প্রশ্নটা তুমি কথা বললে না, এই প্রশ্নটা আগে করা গেলে ভালো হতো না? নিজের বোধোদয়টা, নিজের মধ্যে যে চেতনাটা এখন আনছি আমরা, আজকে তুমি আর আমিও যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, এটা যদি সরকারের মধ্যে কেউ আলোচনা করতো, তাহলে হয়তো আরজি করের মতন কেসটা হতো না। কারণ যার হারিয়ে গেছে, যে তিলোত্তমা আমাদের মধ্যে আজকে নেই, সে তো হারিয়ে গেছে না? হ্যাঁ, কিন্তু এই যে আলোচনা, আমরা দাবি রাখতে পারি, আমরা চাইতে পারি, এবং আমরা চাইছি। আমার মতে মনে হয় যে সারা ভারতবাসী চাইছে, আমার মতে মনে হয় সারা পশ্চিমবঙ্গবাসী চাইছে। তো হতেই পারে, কেন হতে পারে না? দেশের সরকারকে ভাবতে হবে এটাকে নিয়ে আলোচনা করে, এটাকে নিয়ে যত সত্তর এটাকে করা যেতে পারে ততই মানুষের জন্য মেন কথাটাই হলো সরকারকেই ভাবতে হবে। ওই আজকে কেস ঘটলো, কালকে টিভির চ্যানেলে 4টে প্যানেলে আলাদা আলাদা 4টে রাজনৈতিক ব্যক্তিত্ব বসে গিয়ে আলোচনা করে নিল, আমার পার্টির এই হয়েছে, আমার পার্টি হয়েছে, এইটা দিয়ে কিন্তু কিছুই হবে না, কোনো দিন কিছু হবে না। আজকে সারা ভারতবর্ষে এতগুলো স্টেট আছে, প্রত্যেকটা স্টেটেই কিছু না কিছু ঘটছে। একদম, তো প্রত্যেকটা স্টেটের, আমাদের তো ভারতবর্ষের মধ্যে পড়ছে, ভারতবর্ষর একটা সরকার রয়েছে, সেই সরকারের সেই আইনের জায়গাটা তো সেটাকে সঠিক, মানে সেই জায়গাটাকে তো মানুষের যে দাবি সেই অনুযায়ী সেটাকে তো করা উচিত।
বলে আমার মনে হয়। এবং আমার মতে মনে হয় যে যারা আমার কথা শুনছে, যারা আমাকে দেখে, বা এই সারা পশ্চিমবঙ্গবাসী বা সারা দেশবাসী সবাই এটাই চাইছে। আমিও আশা রাখছি যে এরকম কিছু হয়তো আমরা দেখতে পাবো। ওকে, আচ্ছা তোমার মতে কি মনে হয় বিপক্ষে যারা রয়েছে তাদের শক্তিশালী থাকা ভালো নাকি তাদের নরম থাকা ভালো? না, বিপক্ষ যদি হতে হয় তাহলে তোমাকে সলিড বিপক্ষ হতে হবে। মানে আমি চাই যে আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি 10 জনকে, যাদের পেটে খিদে রয়েছে তাদের মুখে যদি আমি অন্ন তুলতে পারি, তুমি হও আমার বিপক্ষ, তুমি 11 জনের মুখে ভাত তুলে দাও, 12 জনের মুখে ভাত তুলে যাও, 20 জনের মুখে ভাত তুলে দাও। আমি যদি 100 জনের মুখে ভাত তুলে দিতে পারি, তুমি আমার এমন বিপক্ষ হও, তুমি আমার সামনে দাঁড়িয়ে 120 জনের মুখে ভাত তুলে দিতে পেরেছো। এরকম বিপক্ষ দরকার তো। বিপক্ষ মানে এটা, আমার লক্ষ্য পরিষ্কার, আমি মানুষকে সেবা দিতে চাই, মানুষের জন্য করতে চাই। আমার থেকে সে ভালো করুক, আমিও চাইবো পরের দিন তার থেকে ভালো করতে। কিন্তু কোনো জায়গায় দাঁড়িয়ে বিপক্ষ করতে গিয়ে এটা না যে কেউ 100 জনকে খাওয়াচ্ছে তার পাটা ধরে একটু টেনে দিই, সে 99 আটকে যাক, এটা উচিত না। তাছাড়া তো অবশ্যই বিরোধিতা থাকা উচিত। আমি কি আমার আমার যদি কোনো কাজে ভুল থাকে সেটা সে বলতে পারবে যে ভুল হচ্ছে, আমি পরের দিন সেটা শুধরাতে পারবো, থাকাটা তো দরকার। অবশ্যই আমি কেন বলছি যে সারা দেশে প্রত্যেকটা যুবাদের, প্রত্যেকটা ইয়াং জেনারেশনের প্রত্যেকটা ছেলে মেয়েদের মধ্যে একটা রাজনৈতিক চেতনা, রাজনৈতিক ভাবে নিজেকে একটু অ্যাক্টিভ রাখার চেষ্টা করাটা খুব দরকার। তাহলে দেখো না কত কত বিপক্ষ, কত প্রতিপক্ষ। আজকে তোমার পাড়ায় তুমি 10 জনকে খাওয়াবে, কালকে তোমার পাশের পাড়ায় কেউ 12 জনকে খাওয়াবে। এটা হোক, শুরু হোক পাড়া থেকে, হতেই পারে, কেন হবে না? বিরোধিতা থাকা উচিত। ওকে, তোমার মতে তাহলে শুভেন্দু অধিকারীর আইডিওলজিটা যেটা আছে সেটা কতটা ভালো বিপক্ষে থেকে? শুভেন্দু অধিকারীর যে আইডিওলজি, ওনার আইডিওলজিটা আমার কাছে সত্যি বলছি আমি ক্লিয়ার না। আমি আজ অব্দি বুঝতে পারিনি, চেষ্টা করছি, আমি বোঝার চেষ্টা করছি এখনো। মানে ওনার আইডিওলজিটা কি, তুমি যেহেতু আইডিওলজির কথা বলো, ওনার মানসিকতায় কি চলছে, আমার মতে মনে হয় যে যে মানুষ সারা দিন মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার চেষ্টা করছে, বাসস্থান বস্ত্র দেওয়ার চেষ্টা করছে, আমি যদি তার থেকে বেশি জনকে দিতে পারি আরো ভালো। আমি তো কারো পা ধরে টানাটা তো উচিত না, কেউ দিচ্ছে বলে তার পাটা ধরে টানি, এটাই। পা ধরে টানা উচিত না, পারলে তুমি আরো 10 জনকে করে দেখাও। না, তুমি আজকে যেহেতু বলছো যে শুভেন্দু অধিকারী আইডিওলজি তোমার মাথায় ঢোকে না, কি উনি ভাবছে, কি চিন্তা ভাবনা ওনার, দেখা হলো আজকের পডকাস্টে রুদ্র সান্যাল তৃণমূলের হয়ে কথা বলছে, এরপরে যখন আমরা পডকাস্ট করছি তখন রুদ্র সান্যাল বিজেপিতে, তখন তুমি কি করবে? কারণ এখন তাই হচ্ছে। আজকে যদি ওয়েস্ট বেঙ্গলে 200টা সিট থেকে থাকে, 200টা সিটে যদি বিজেপি 98টাও সিট পায়, 2টো সিট কিনতে ওদের 2 মিনিট টাইম লাগবে না, আমাদের এখান থেকে অটোমেটিক চলে যাবে বিধায়ক কেনা বেচারা। এবার যেই বিধায়ক যে এলাকায় জিতেছে, মানুষ যা ভরসা করে যাদের ভোট দিয়েছে, তাদের মানুষের কাছে আর মানুষের দামটা তাদের কাছে থাকে না, তখন টাকার ভ্যালুটা বেশি হয়ে যায়। দেখো আমি তো ওই শাল টাল পরে আছি, ঠান্ডা পড়েছে, তো আমার ওই ওয়াশিং মেশিনে ঢোকা বা গায়ে জল ফল লাগানো আমার ইচ্ছে নেই। ওকে, না কি বলবো বলো, এটা তুমি ওয়াশিং মেশিনে ঢুকে যাওয়ার কথা বললে। ভালো লাগছে না, মাটির সাথে থেকে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি। তুমি চাইবে মানে ওই উড়ে উড়ে আসবে, দুটো বক্তব্য দেবে, আমি নিচে দাঁড়িয়ে বলবো বা 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 বা, বলবে কন্যাশ্রী খারাপ, লক্ষ্মীর ভান্ডার খারাপ, লক্ষ্মীর ভান্ডারকে ভিক্ষা দেওয়া, তারপর বলবে আমরাই আরো বেশি করে দেবো, এরকম ভুলভাল বকবো নাকি? না, ঘোড়া কেনা বেচার ব্যাপারটা নিয়ে তুমি কি বলতে চাও? দেখো ঘোড়া কেনা বেচাটা, যারা ঘোড়া পুষতে পারে, ঘোড়া কিনতে পারে, ঘোড়া বেচতে পারে, তারাই জানে, তারাই বুঝতে পারবে। ঘোড়া কেনা বেচাটা আমি ঠিক বুঝলাম না। ওকে, ঘোড়া কেনা বেচা মানে কি? তাহলে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসেছিল, সেই সময় কংগ্রেস থেকে আর সিপিএম থেকে যারা এসেছিল তারা কেমন ভাবে এসেছিল? দেখো, তুমি যদি একটা দল করছো, সেখানে তুমি দেখতে পাচ্ছ ভুল হচ্ছে, তুমি কিছু বলতে পারছো না। তুমি যখন একটা জায়গা পেলে যেখানে দাঁড়িয়ে তুমি তোমার নিজস্ব
মানে জায়গাগুলো তুমি তুলে ধরতে পারবে, যেখানে তুমি চাইছিলে যে ঠিক মানুষকে তুমি যেভাবে পরিষেবা তুলে দিতে পারবে, তাহলে তুমি কেন সেটা করবে না? কেন করবে না? তোমার যদি ইচ্ছে থাকে, মানসিকতা থাকে, তুমি করতে চাইছো, তুমি যেখানে গিয়ে দেখলে তোমাকে সুযোগ দেওয়া হবে, তুমি যেখানে গিয়ে করতে পারবে, সেখানেই তো তুমি করবে না? তাহলে তোমার মতে শুভেন্দু অধিকারী ঠিক? আমার মতে শুভেন্দু অধিকারী ঠিক। তুমি আমার এই তথ্যে বলছো, আবার আমিও তোমাকে আরেকটা তথ্য দিয়ে বলছি। ওই যে বললাম পা ধরে টানা, ব্যাপারটা বুঝতে হবে যে কেউ আছে, সে মা বলে ডাকছে, তাকে অন্য কেউ চোর বলছে, সে মাকে ছেড়ে চলে গেল, যার যার এখন সে, তারাও তার মাকে চোর বলে, সেও তার মা বলে ডাকা মানুষটিকে চোর বলে। এটা তোমার ভালো লাগলো? আমি তো জানি না কোথা থেকে, বাট আমার মনে হয় না যে বাংলার মানুষ সব বোঝে, জানো তো। বাংলার মানুষ কিন্তু বোকা না। বাংলার মানুষ মা ডাকের এবং মায়ের মর্মটা খুব ভালো বোঝে। মা, মাটি, মানুষ, বাংলাকে আমরা মা বলি। তো মাকে যে মা ডেকে আবার মায়ের নামে অনেক কথা বলতে পারে, আমি তো বুঝতে পারলাম না এই ব্যাপারটা, যে এটা কি করে কেউ করতে পারে। না, তুমি যেই লোকসভাতে থাকো বা আমি যেই লোকসভাতে থাকি, সেই লোকসভাতেও প্রতি ভোটের আগে কিছু না কিছু হতে থাকে। হ্যাঁ, খুব গরম একটা ব্যাপার হয়ে যায় যে এখানে এইটা হবেই বা এটা হতে পারে। তা ওখানেও কি মানে রাজনীতির খেলাটাই কি ওরকম ধরনের, যে ভোটের আগে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক হতেই পারে? দেখো, কেউ যদি নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য কিছু করে, সেটা তার সম্পূর্ণ নিজস্ব স্বার্থ। আর কেউ যদি ভাবে যে মানুষের জন্য কাজ করতে হবে, তাহলে পরে তার কোনো দল লাগে না। তুমি যদি ভাবো তোমার বাড়ির বাইরে গিয়ে তুমি 10 জন বয়স্ক মানুষকে কম্বল দেবে, তার জন্য তোমাকে মমতা বন্দ্যোপাধ্যায়কেও লাগবে না, মোদিজিকেও লাগবে না, কোনো দল লাগবে না। মানুষের কাজ করার ইচ্ছে থাকলে, ইচ্ছেটা লাগে। তা আমি ওইটাই বললাম কি, যদি তোমার ইচ্ছে থাকে, তুমি ওই মানে মই দিয়ে ওপরে উঠে সেখান থেকে মানুষকে ইচ্ছে করবে, মানুষের জন্য কাজ করবে, নাকি তুমি একতলায় বসে মানুষের কাজ করবে, নাকি তুমি রাস্তায় ঘুরে ঘুরে মানুষের কাজ করবে, তোমার ব্যাপার। মানুষের কাজ করার জন্য মানসিকতা লাগে। মানসিকতা দেখিয়ে কেউ যদি নিজস্ব স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কেউ যদি মনে করে যে আমি আমার মতন করে আমি নিজের কাজটা ভালো করে করতে পারবো, সেটা আলাদা ব্যাপার। যে যার মানসিকতাই করছে। আমি কোনো সময় বলতেই পারি না যে কে কেন কিসের জন্য কি কোনটা করছে, যতক্ষণ আমি বুঝতে না পারছি বা দেখতে না পারছি। কিন্তু আমার মতে মনে হয় যে যারা আজ অব্দি পলিটিক্সে যে বা যারা মানুষের কাজ করার জন্য ভেবেছে, তারা যে কোনো না যে কোনো ভাবে মানুষের জন্য কাজ করে গেছে। এটা একটা নেশা। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যা যা করেছে মানুষের জন্য, সেটা তার নেশা, তার ইচ্ছা, তার জীবনই ওটা। একটা মানুষকে সকালবেলায় ঘুম থেকে উঠে ভাবতে হবে, তাকে রাজনীতি, তাকে যদি নেতা বা তাকে যদি বড় কিছু হতে হয়, তাকে আগে ভাবতে হবে যে আমি ঘুম থেকে উঠে কটা মানুষের জন্য ভালো কিছু করতে পেরেছি, আজকে বেরিয়ে আমি কটা মানুষের ভালো করতে পারবো, কটা মানুষের মাথায় জল পড়ছে আমি হাতটা দিতে পারবো, কটা মানুষের পেটে ভাত যায়নি আমি তাদের মুখে ভাত কি করে তুলে দিতে পারবো, কটা মানুষকে আমি বস্ত্র দিতে পারবো। এটা ভাবা উচিত। এটা ভাবলে পরে, এটা ভাবতে গেলে, এটা করতে গেলে পরে ঘোড়া কেনা বেচা আর আপনার এই ভোটের আগে এদিক ওদিক কোনো কিছুই লাগে না, শুধু ইচ্ছে লাগে। না, ভয় লাগে না কোনো এক জায়গায় কালকে দিনে যদি পরিবর্তন হয়ে যায় তখন কি হবে? ভয়ের কি আছে? আশ্চর্য! পরিবর্তনের সাথে ভয়ের কোনো সম্পর্ক নেই। পরিবর্তন মানুষ কেন করে? পরিবর্তন মানুষ কখন করে? তুমি আজকে দিনে দাঁড়িয়ে তুমি এই পডকাস্টটা চলছে, লাইট জ্বলছে, মাইক আছে, ক্যামেরা, অ্যাকশন চলছে, এখানে ফাট করে কারেন্টটা চলে গেল, ওইটা এখন দেখতে পাও? তোমার পডকাস্টটা শেষও হয়ে যাবে, আমি বাড়িও চলে যাবো, তোমার বাড়িতে কারেন্ট যাবে না। এটা 2011 সালের আগে যেত। তো মানুষ যদি পরিষেবা পায়, তাহলে পরিবর্তনের কি কথা আসছে? ছখানা বিধান উপনির্বাচনে, ছখানা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস পেল। তুমি তো, আমার মনে হয় 2021 সালের পর থেকে
টানা আমাদের দলকে নিয়ে অনেক বাজে বাজে কথা শুনেছো, যে যার মতন পারছে বলছে। এখনকার দিনে আমি বলতে নেই, আমার খুব বলার ইচ্ছে ছিল একটা কথা, যে মানে মমতা, কিছু কিছু মানুষ এরকম আছে না, সকালবেলা থেকে উঠে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কতটা কুৎসা করা যায়, তার উপর তাদের পেট চলে, জানো? ওকে। এমন এমন একটা মানুষ না, যারা তাকে খারাপ কথা বলেও তাদের পেটটা চালায়। ঘুম থেকে উঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে দুটো খারাপ কথা না বলে তাদের পেট চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পেটে লাথি মারতে চায় না, বলুক না। কেউ যদি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে খারাপ কথা বলে যদি সে যদি তার বাড়িতে যদি দুমুঠো ভাত আনতে পারে, আনুক। এটাও তো হচ্ছে। দেখা গেলো তারপরের দিন তার বাড়িই থাকলো না। কারণ আজকে আমি তোমাকে কোয়েশ্চেন গুলো করছি একের পর এক, আরজিকর কেস নিয়ে, অনেক ধরনের কেস নিয়ে। কালকে যখন আমি দেখালো এই পডকাস্টটা ছাড়ছি, দেখালো আমি নিজেই বাড়িতে বের করতে পারছি না। কেন বেরোতে পারবে? মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি দিচ্ছে মানুষকে, ডিসেম্বর থেকে আরো দিচ্ছে, বাড়িতে থাকতে পারবে না। যার বাড়ি নেই বলবা, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাড়ি দেবে। ওকে। আর কত পার্টির হয়ে এত ইয়ে, মানে তোমাকে যদি আমি বলি যে কুণাল ঘোষের কথা, কুণাল ঘোষ সব বিষয়তেই ডিফেক্ট করতে চলে আসে তৃণমূল কংগ্রেসকে, সেটা ভুল হোক বা খারাপ, না খারাপ হোক বা ভালো। তা সেক্ষেত্রে উনি কি কোনো বিচার করে আসে যে আজকে আমি এই বিষয়টার উপর পার্টির বিপক্ষেই কথা বলবো, ওইটা হবে না ওইটা হবে? আচ্ছা, তুমি আজকে কি দিয়ে খেয়েছো? ওকে, সিম্পল। যেটা দিয়ে খেয়েছো তুমি কি মানে মানে সেটা কি তোমার ইচ্ছে মতো রান্না হয়েছে, না তোমার ইচ্ছে মতো রান্না হয়নি? আজকে যেটা দিয়ে খেয়েছো তুমি, তোমার পার্সোনাল ব্যাপার, তুমি কি দিয়ে খেয়েছো কি হোক। তো একটা মানুষ কি বলবে, কিভাবে বলবে, এবং তার এত লেভেলের যখন, এতটা যখন তার রাজনৈতিক পারদর্শিতা, এতটা তার জ্ঞান, এতটা তার ব্যাপ্তি এতদিন ধরে রাজনৈতিক জগতে, সে মানুষটা কি বলবে এবং সে মানুষটা কি ভাবে, সেটা আমি বুঝতে পারবো? বা আমি সেটা বলার মতন কি আমার ক্ষমতা আছে? তবে একটা জিনিস, যে তিনি যেটা বলেন, ভুল বলেন না ঠিক বলেন, তুমি যেটা বললে মানুষ কিন্তু শোনে। যার ভালো লাগে সে তালি দেয়, যার ভালো লাগে না সে আরো দুটো খারাপ কথা বলে। নিজের নেতা মন্ত্রীদের সাথে মাঝে মধ্যে ঝামেলা বেঁধে যাচ্ছে। না দেখুন, দেবের সাথে তো আমরা, দেবদার সাথে তো আমরা কতবার দেখেছি যে কুণাল ঘোষের বাদ দে। ছোটবেলায় দেখবে ওই মা, ওই ঘরে 3 সন্তান আছে, মারপিট করছে, মাগেই কি করছিস রে। ছোটবেলা থেকে বড় হলো, ছেলে স্কুলে যাচ্ছে, স্কুলের বন্ধুদের সাথে একটু আছে কথা কাটাকাটি, তারপর হচ্ছে ওখানে একটু বড় হলো, কলেজে গিয়ে দুটো বন্ধুর সাথে একটু, সারা জীবনই থাকে। তোমার নেই? তুমি বলতে পারবে যে বন্ধুদের সাথে কখনো তোমার কিছু হয় না? তো এ তো সবাই একটা পরিবার, এখানে সবাই ভাই বোন, দাদা ভাই, সেটা পরিবার একসাথে রয়েছে। পরিবারের মধ্যেও তো মানুষ মানুষের সাথে বলবেই। তো শাসন করা তারই সাজে সোহাগ করে, যে বিষয়টা হচ্ছে ভালোবাসাও আছে, আবার কোনো কোনো জায়গায় দ্বিমতও আছে, কিন্তু এটা একটা পরিবার। যাই হোক, এটা তৃণমূল কংগ্রেসের পরিবারের ব্যাপার, এর বাইরে কিছু না। আরে আমি লিখে বলে দিচ্ছি তোমাকে, তুমি পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ যে কোনো পরিবারে চলে যাও, পরিবারে একটু খুঁটিনাটি ভাই বোন, দাদা দিদি সবার মধ্যেই থাকে। সেমন এটা একটা পরিবার, এখানে কেন থাকবে না? ভালোবাসা যখন আছে এতটা, তখন একটু কি দুষ্টুমি, একটু লড়াই হতে পারে না? ভালোবাসা আছে বলেই তো লড়াই আছে। মানুষ লড়াই কার সাথে করে? ভালোবাসার মানুষের সাথে। ওকে, কিন্তু যাকে ভালোবাসবে না, ওই বললাম বিরোধীদের পা ধরে টানা। আমাদের এখানে সব ভালোবাসা, সবাই সবাইকে ভালোবাসে। তুমি যাদের কথা বলছে একেবারে কি বলছে, তার কি চলবে, সে তার আগে পাশে গিয়ে দাঁড়িয়ে পড়বে। এটাই তো পরিবার। কিন্তু এই পরিবারের চক্করে পড়ে ভালো কোনো ব্যক্তিত্ব বা ভালো কোনো রাজনীতিবিদ দূরে চলে যাচ্ছে না? কারণ এই পরিবারতন্ত্র নিয়েই তো তোমাদের বিপক্ষ এত খোঁচা দিচ্ছে তোমাদের। দেখুন, পরিবারতন্ত্র একটা খুব ভালো টপিক তুমি বললে। এটা তো বাংলার মানুষের তো মনে মনে তো, এবং বাংলার মানুষ অনেকেই বলে, অনেকে এটাকে মানে না, অনেকে বলে না ঠিক, অনেকে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা করছে ভালো করছে, অনেকে বলে
না এটা ঠিক না, আবার অনেকে বলে মমতা বন্দ্যোপাধ্যায় যা করছে ভালো, অনেকে বলে না ঠিক না, এরকম আছে। কিন্তু আমি তোমাকে একটা কথা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে শুরু করেছে আজকে যে জায়গা অবধি নিয়ে গেছে, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি কোনো তৃণমূল কংগ্রেসে আমি ভালোবাসি পছন্দ, আমি সরে যাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কথা বলে, ওনার যে কথার যে ভাব বাচ্য, ওনার যে চলাফেরা, ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ, ওনার যে নিজেকে প্রত্যেকদিন আরেকটু একটু একটু করে শিখে আরো ধারালো করার যে ইচ্ছা, যে চেষ্টা, বললাম না মানসিকতা এবং চেষ্টা, একটা মানুষ ডেলি নিজেকে আরো ধারালো করার চেষ্টা করছে, আরো তার কথার মানে কথার বাচ্য ভঙ্গিমা, কথার প্রতিটা লাইন আরো ধারালো ভাবে বিরোধীদের কাছে যাবে। তার ডিসিশন, তার তার প্রত্যেকটা প্রত্যেকটা ভাবনা চিন্তা, তার মানুষের জন্য করার ইচ্ছা, এগুলো তো সে যে লেভেলে নিজেকে নিয়ে গেছে, সেটাকে তুমি অন্য কোথাও দেখতে পাচ্ছ কারোর মধ্যে? অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি তোমার বাড়ির সামনে দিয়ে হেঁটে চলে যায়, তার 1 ঘন্টা আগে এবং 1 ঘন্টা বাদে তুমি বাড়ি থেকে বেরোতে পারবে না, তোমার বাড়ির সামনে দিয়ে হেঁটে চলে যায়। মানুষ এত ভালোবাসে। ব্যারাকপুরের বুকে দাঁড়িয়ে থাকবে, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুরের বুকে হেঁটে যায়, নৈহাটি কেন, কাঁচরাপাড়া থেকে কেন, কৃষ্ণনগর থেকে লোক এখানে এসে দেখতে চলে আসবে, একবার দেখবো শুধু। এটা তিনি করেছেন। আরে বাবা, তুমি আজকে এখানে এসছো, আমি আজকে এখানে এসেছি, তোমার এখানে এসেছি, তুমি আজকে বলছো আজকে তোমাকে দেখবে, মানুষ তোমাকে আরো বেশি ভালোবাসবে। তুমি যত করবে মানুষ তোমাকে আরো বেশি ভালোবাসবে, ইয়েস অর নো আমাকে বলে দাও। ইয়েস। হ্যাঁ কি না? আজকে তুমি এটাকে চালাচ্ছ, কালকে তুমি যদি ব্যস্ত হও, তুমি যদি আরেকটু কোনো নতুন সিস্টেম তৈরি করো, সেখানে যদি আরেকটা তুমি দেখবে কি যে ভালো ছেলে, যে ভালো তাকে তো তুমি দেওয়ার চেষ্টা করবে। একদম। তো আমি ছেড়ে দিলাম কে কাকে কি দেবে না দেবে, কি হবে না হবে। আমি বলছি যে যে পরিবারতন্ত্র নিয়ে টেনে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যে কথাগুলো ওঠে, আমি তোমাকে বলি যে ওনার মতন কথা কয়জন বলতে পারে পশ্চিমবঙ্গের রাজনীতি দাঁড়িয়ে, তুমি আমাকে বলে দাও। ওনার মতন ফ্যান ফলোয়ার কতজনের আছে? একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমি দাবি রেখে তোমাকে বলে যাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় একমাত্র একজন আছেন যার এতটা ক্রেজ আছে, ওনাকে দেখার জন্য পাগল হয়ে যায়। এবার একটা প্রশ্ন আমি তোমাকে নিজে থেকে আমি সেই প্রশ্নটার উত্তর দিয়ে দিচ্ছি, তুমি করতেই পারো। মমতা বন্দ্যোপাধ্যায় তো লড়াইয়ের জীবনটা অন্য ছিল, তিনি তো পরিবার সূত্রে অনেকটা পেয়েছেন হয়তো, বলতেই পারো। আরে বলো না, লজ্জা কিসের, বলো। আমি তোমাকে বলছি, মানুষ তো এই কথাটা বলছে। একদম। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেলে মারা হয়েছে, সেখান থেকে তিনি মার খেয়ে 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 লড়াই করে আজকে এই জায়গাটায় এসেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কি কম অত্যাচার হয়েছে? দিল্লির বুকে তুলে নিয়েছে প্রিজন ভ্যানে, আমাদের মানে এখানে দাঁড়িয়ে আমাদের লড়াইয়ের জন্য তিনি আন্দোলন, আমাদের লড়াইকে নিয়ে তিনি আন্দোলন করেছে, আমাদের লড়াই সেটাকে আন্দোলনে রূপান্তরিত করেছে এবং সেটা নিয়ে তিনি ধর্ণা দিয়েছেন। একটা পুরুষ মানুষের কাছে জানো, পুরুষ মানুষ যখন বাইরে কাজ করতে বেরোয় কি বলে, যে জানো বাড়ির চিন্তা না বাড়িতেই মানুষ রেখে যায়। একটা ছেলে হিসেবে তোমাকে আমি বলছি, তুমি বাড়ি থেকে বেরোলে পরে তোমার মাথায় কি কাজের চিন্তা, বাড়ির চিন্তাটা যেন না থাকে। তাকে তার বাবা মাকে নিয়ে টানাটানি, তার বউকে নিয়ে টানাটানি, তার পুরো ফ্যামিলিকে নিয়ে টানাটানি করছে। সে করতে এসেছিল রাজনীতি, সে করতে চেয়েছিল মানুষের ভালো, সে চেয়েছিল মানুষের কিছু করার জন্য, তার ফ্যামিলি অব্দি টানাটানি শুরু করে দিয়েছে। তুমি একটা ছেলে বুঝতে পারো, একটা ছেলের যখন এরকম ভাবে পরিবার নিয়ে টানাটানে, তার মধ্যে দিয়ে কতটা তার উপর দিয়ে প্রেশার যায়। সে নবজোয়া যাত্রা করছে, তাকে ডাক করানো হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে। সে যা যা কাজ করার চেষ্টা করেছেন, প্রত্যেকটা কাজে তাকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে আজও, তিনি তাও এগিয়ে গেছেন, তার পুরো ফ্যামিলিকে নিয়ে টানাহেঁচড়া করেছে, তারপরেও তিনি লড়াই করে যাচ্ছেন। তিনি এখন একটা কথা বলেন, আমি যারা বিজ্ঞ রাজনৈতিক লোক আছে না, তারা খুব ভালো করে জানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন একটা লাইন বলে না, তার ভ্যালু কতটা থাকে, তিনি কতটা পড়াশোনা করে কথাগুলো বলেন। এটা ওনার করা, এটা কেউ কাউকে গিফট করতে পারে না। আজকে তুমি যদি পরিবারতন্ত্র নিয়ে কথা বলো, তাহলে তুমি বলিউডের নেপোটিজম দেখে নাও, এত তো বড় বড় সুপারস্টার বাড়ির লোক, সবার সন্তানরা কি হতে পেরেছে? আমি নাম নিলাম না, তুমি ভেবে নাও। এটা করার জন্য একটা নিজের ইচ্ছে লাগে, একটা একটা
মানে ইচ্ছা শক্তি লাগে, একটা চেষ্টা লাগে, ডেইলি একটা একটা জিনিসের উপর কাজ করার একটা মানসিকতা লাগে। এই মানসিকতা যদি যার মধ্যে থাকবে সেই বড় হতে পারবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পিচ তুমি শুনেছো? ন্যাশনাল লেভেলে লোকে বসে বসে শোনে। এই লেভেলে তাকে মানুষ প্রত্যেকটা দিন, প্রত্যেকটা বার যখন তিনি একটা কথা বলেন শোনে। এটা উনি অ্যাচিভ করেছেন ওনার কর্মের দ্বারা, ওনার চেষ্টার দ্বারা। এবং আমি যদি ভুল না হই, বাংলার ইয়াং জেনারেশন এবং বাংলার বৃদ্ধ বৃদ্ধারাও তাকে পেলে বুকে জড়িয়ে ধরার চেষ্টা করে। ইনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা অর্জন করেছে, অর্জন করেছে। এত বিষয় নিয়ে তো আজকে আমরা আলোচনা করলাম। একটা খুব হট টপিক, কিছুদিন আগে প্রতি পুজো আসলে চলে আসে, সেটা হলো শিল্প। মাননীয়ার কাছে শিল্প মানে চপ মুড়ি বেচা বা পুজোর সময় ঝালমুড়ি বেচা, এটাকে বোঝাচ্ছে, নাকি সৌরভ গাঙ্গুলিকে জমি দিয়ে সেটার উপর শিল্প করা সেটাকে বোঝাচ্ছে, কোনটা? দেখো, চপ শিল্প যেটা আছে বা এই যে শিল্পর কথা তুমি বলছো, তুমি এই রিসেন্ট রাজুদার দেখেছো? রাজুদার পরোটা একদম সব জায়গায় দেখতে, সব জায়গায় ভাইরাল। তো উনি কি বিক্রি করছে? তুমি বিরিয়ানির ব্লগস গুলো দেখছো এখন, একদম কি বিক্রি করছে? তো তুমি যদি বলো, তো এরকম প্রচুর ছোট ছোট ব্যবসা আছে না, অনেক বড় করে মানুষ করতে পারছে। ঠিক আছে, এটা হয় একটা, কিন্তু এগুলোকে কি শিল্প বলা যায়? না না, শিল্প না, আমি বলছি ওকে, চপ শিল্পের কথা বললে, চপ যদি একটা শিল্প হয় তাহলে বিরিয়ানিও একটা শিল্প, তাহলে আমি পরোটা একটা শিল্প। ঠিক আছে, পরোটা তো সবাই বিক্রি করছে, রাজুদার পরোটা কেন এত মানুষ শুনছে বারবার? না আমরা তো ছোটবেলা দিয়ে শিল্প মানে ওই কারখানা, একটা বড় ধরনের কারখানা বারখানা হবে, সেখানে অনেক লোক কাজ করবে সেটাকে বোঝাচ্ছে। এবার একটা দোকানে একটা চপ বেচাকে যে শিল্প হয়ে যাচ্ছে। চপ শিল্পের কথা বললে আমি সেই জন্য বললাম। তোমাকে একটা কথা আমি বলি, আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই যে কন্যাশ্রীটা দেওয়া হয়, তারপর হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডারটা দেওয়া হয়, অনেক মহিলারা আছে বিয়ের পরে একটা ছোট ব্যবসা খুলেছে। অনেক জায়গায় তুমি খোঁজ নিয়ে দেখবে যে প্রত্যেক মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা জমিয়ে একসাথে অনেক মহিলারা মিলে অনেক ক্ষুদ্র শিল্প তৈরি করেছে। আমাদের বাংলাতে এত ধরনের ক্ষুদ্র শিল্প রয়েছে যা মেলালে পরে অনেক বড় বড় শিল্পের থেকেও এগিয়ে যায়। বাংলার পট শিল্প মানে সারা বিশ্ব বিখ্যাত শিল্প। এরকম অনেক ছোট ছোট শিল্প আছে। তুমি আজকে যদি দেখো, আজকে যে কোনো জায়গায় তুমি একটা ছোটখাটো করেও যদি তুমি শুরু করতে পারো না, তোমার যেটুকুনি আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বারবার বোঝাতে চাই, তোমার কাছে যেটুকুনি আছে তুমি বাবা সেটুকুনি দিয়ে শুরু করো না। আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি 100 জন লোককে দেখো যারা বিশাল বড় লেভেলের ব্যবসা নিয়ে গেছে, এবার ছোট্ট থেকে শুরু করেছিল, একটা মানসিকতা, একটা ইচ্ছে, সেটাই একটা মানুষকে অনেক বড় করতে পারে। উনি এই মানসিকতাটার কথা বলছে যে করো না একটা ছোট চপের ব্যবসা, পারলে চাইলে তুমি অনেক বড় করতে পারো। অনেক চপের দোকান আছে সন্ধ্যা লেগে লাইন দাঁড়িয়ে তোমাকে একটা সিঙ্গারা খেতে হবে, একটা 6 টাকার সিঙ্গারার জন্য তোমাকে আধ ঘন্টা দাঁড়াতে হবে। এটা বোঝানোর চেষ্টা করছে, বুঝতে হবে। ওনার কথাটাকে নিয়ে শুধু ব্যঙ্গ করলে হবে না, তুমি নিজে মানো কিনা এই কথাটা, আমি এটা বললাম। তুমি তো পডকাস্ট করছো, তুমি না একদম, কিন্তু কেউ পুজোর সময় ঘুরতে না বেরিয়ে ঝালমুড়ি বেচতে চলে যাবে? না, পুজোর সময় ঘুরতে না বেরিয়ে ঝালমুড়ি বেচাটা বড় কথা না। পুজোর ঠাকুর আসার আগে পুজোর সাজেরও একটা ক্ষুদ্র শিল্প আছে। ঠাকুরের যে সাজটা হয় না, সেখানে চুমকি বসানো, পাথর বসানো, এটাও একটা আছে। পুজোর আগেও অনেক শিল্প আছে, পুজো হলেও অনেক শিল্প হয়। পুজো যখন হয় না, তখন তুমি দেখতে পারবে যে মেলায় যে লোকগুলো বিক্রি করে না গ্রাম থেকে এসে, ওরা কিন্তু চায়, তুমি যে বলছো যে তুমি ঘুরতে বেরোবে, অনেক মানুষ চাই পুজোর সময়টা আমি চুটিয়ে ব্যবসা করব, বুঝতে পারলে? একদম। তো যারা ব্যবসা করতে চায় তাদেরকে আরো ব্যবসা করার সুযোগ করে দেওয়া। তারা চাইছে যে কোনো একটা জায়গায় একটা উৎসব হোক, যেখানে গিয়ে আমি আমার একটু জিলিপিটা ভাজবো, আমি জিলিপিটা খুব ভালো করি, মানুষ আমার জিলিপি একবার খেলে আবার এসে খাবে। তো তাকে তো সুযোগ করে দিতে হবে না, এটাই। ওকে, অনেক বিষয় আজকে আমরা আলোচনা করলাম, অনেক কিছু আমরা আলোচনা করতেও পারিনি। একটা ছোট্ট কোয়েশ্চেন, সেটা হলো যে টিএমসি এর পুরো অর্থটা কি তোমার মতে? সারা দিন রাত মানুষের জন্য করা,
তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের আসল মানে হচ্ছে, এই দলটা করার জন্য তোমার মধ্যে যেটা লাগবে সেটা হচ্ছে সারা দিন রাত মানুষের জন্য করা, মা মাটি মানুষ, মাটির সাথে মাটিতে পা দিয়ে মানুষের কাছে পৌঁছে গিয়ে মানুষের কাজ করা। মানুষ হচ্ছে গণদেবতা, মানুষ ভোট দেবে, মানুষ যা চাইবে আমরা তাদের জন্য করব। মানুষ যদি যেটা চাইবে আমার কাজ হচ্ছে সেটা তাকে দেওয়া। আমরা সার্ভিস দিতে এসেছি, আমরা মানুষের জন্য করতে এসেছি, এটাই তৃণমূল কংগ্রেসের মানে। একদম। ওকে, আচ্ছা রুদ্রাঙ্ক সান্যাল, তোমার 5 বছর পর ভবিষ্যৎ কি হবে তুমি কি জানো, নাকি কোয়েশ্চেন মার্ক এখন অবধি? আমি প্রত্যেকদিন সকালবেলায় উঠে চেষ্টা করি নিজের ডেইলি রুটিনটা ফলো করার। প্রত্যেকটা দিন আমি কি আমার দিক থেকে আমার মতন করে মানুষের জন্য কিছু করতে পারছি, এটাই চেষ্টা করে যাই, আর কিছু না। নেক্সট 5 বছরে আমি চাই আমি যেন প্রত্যেক দিন যতটা করি তার থেকে একটু কিছু শতাংশ হলেও যেন নিজের কাজকে আরো উন্নত করতে পারি, এবং এটারই ইন্টিগ্রেশন নিয়ে আমি যেন আরো এগিয়ে যেতে পারি, ব্যাস, আর কিছু চাই না। আমার ভালো লাগে, সত্যি কথা বলছি, আমার ভালো লাগে করতে, মানুষের জন্য করতে ভালো লাগে, মানুষের জন্য ভাবতে ভালো লাগে। যখনই কোনো একটা কিছু দেখি রাস্তাঘাটে কোনো সমস্যা, আমি আর যতটা পারি সলভ করার চেষ্টা করি। কারণ আমি যেখানেই থাকি না কেন সেখানেই তৃণমূল কংগ্রেসের কেউ না কেউ থাকে, সেখানকার নেতারা, এবং তাদের সাথে কথা বলে সেখানে তার প্রবলেমটা যাতে সলভ করে দিতে পারি, এটাই আমি চেষ্টা করি। যেখানে থাকি, যেখানে আমি থাকি না কেন সারা পশ্চিমবঙ্গে, তখন আমি সেখানে দাঁড়িয়ে যদি দেখি কারোর সমস্যা, এই ইদানিং আমাকে একজন এসে বলছে আমার এরকম শরীর খারাপ, এই হবে, কি করব না কি করব। আলাম আপনার দিদির ওই স্বাস্থ্যসাথী কার্ডটা আছে? বলছে বাবা ওটা তো আছে। আলাম ওটা রিনুয়াল করাতে হবে। আমি রিনুয়ালটা করি নেন, আমি দেখছি। মানে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের 2 হাত ভরে দিদি যে তুমি চাইলে করো না মানুষের জন্য, ঘুমোতে পারবে না, বসতে পারবে না, এত কাজ আছে মানুষের জন্য করার। আমি ওটাই করি সারাদিন। আমি আমার নিজের কাজ, নিজের সবকিছুর পরে যতটা পারি মানুষের জন্য করার চেষ্টা করি। এই করতে করতে যা করতে পারবো, যতটা মানুষের জন্য করতে পারবো, মানুষ যতটা ভালোবাসা দেবে, এইটুকুনি, আর কিচ্ছু না। ওকে, এটাই শান্তি। ভগবানে বিশ্বাস করো? ভগবানে অবশ্যই বিশ্বাস করি, কারণ আমি মনে করি এই পৃথিবীতে একটা না একটা পজিটিভ এনার্জি বলে একটা জিনিস আছে, যা সারা, যে এনার্জিটা সারা দেয়, তুমি যদি সেই এনার্জিটাকে ডাকতে পারো, তুমি যদি নিজেকে যদি পজিটিভ করতে পারো, একটা পৃথিবীর একটা ঐশ্বরিক একটা পজিটিভ এনার্জি আছে, সেই এনার্জি তোমার সাথে বাঁধন হবে এবং তোমার জন্য সে লড়াই করবে, তোমাকে সে হেল্প করবে, সেই পজিটিভ এনার্জি, তাকে তুমি যে রূপে ডাকো না কেন। আমি এটা বিশ্বাস করি। ওকে, থ্যাংক ইউ রুদ্র। আমরা অনেক কিছু আজকে আলোচনা করলাম। এইবার আমরা আমাদের একটা নতুন সেগমেন্ট হয়েছে, সেটা হলো একটা র্যাপিড ফায়ার, যেটা আমরা তোমার সাথে এখন খেলবো। 5টা কোয়েশ্চেন থাকবে, তোমাকে ফটাফট করে 5টা কোয়েশ্চেনের উত্তর দিতে হবে। তো শুরু হচ্ছে আমাদের র্যাপিড ফায়ার। সবার প্রথম যে কোয়েশ্চেনটা থাকবে সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায়। ওকে, কিন্তু কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বড় করে নিয়ে যাবে। ওকে, প্রেসার কাজ করছে না তো কোনো? প্রেশারের কি আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মানেন, আমরা কোথাকার কে? ওকে, আচ্ছা তারপরে যে আসি হলো যে ফাফড়া জিলেবি নাকি রসগোল্লা? রসগোল্লা। চপ শিল্প নাকি লক্ষ্মীর ভান্ডার? লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে আপনি চপ শিল্প চাইলে করতে পারেন, মানে ইম্পর্টেন্ট বেশি লক্ষ্মীর ভান্ডারটা? না, পরিপূরক। ওকে, আচ্ছা তোমাকে আমি 3টে কালার বলছি, যে কোনো একটা তুমি চয়েস করো, তোমার যেটা ফেভারিট। লাল, সবুজ নাকি গেরুয়া? ভালো লাগে তো সাদা, তো সব রকম কালারই পরি। ওকে, আচ্ছা আমাদের লাস্ট র্যাপিড ফায়ারের কোয়েশ্চেন হবে হলো যে রাহুল গান্ধী না নরেন্দ্র মোদী? নরেন্দ্র মোদী না রাহুল গান্ধী বলতে গেলে পরে নরেন্দ্র মোদী বলবো, কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমরা যদি দেশের বাইরে যদি কোনো জায়গায় আমাদের যেতে হয়, আমাদের দেশকে দেখাতে হবে আমরা কোন দেশের বাসিন্দা, আমরা ইন্ডিয়ান, তো ইন্ডিয়াকে বলতে গেলে ইন্ডিয়ার যে প্রধানমন্ত্রী অবশ্যই নরেন্দ্র মোদী। ওকে, থ্যাংক ইউ সো মাচ রুদ্র আমাদের এতক্ষণ টাইম দেওয়ার জন্য।
তোমার আমাদের সাথে পডকাস্ট করে কেমন লাগলো? খুবই খুবই ভালো লাগলো, খুব সুন্দর তুমি বলো। আশা করছি মানুষেরও ভালো লাগবে তোমার এই, তুমি যেভাবে মানুষের জন্য ভিডিও আনার চেষ্টা করছো। যাই হোক, ভালোভাবে করো। আমার খুবই তো ভালো লাগলো, আর আশা করি মানুষেরও ভালো লাগছে তোমার এই ভিডিওগুলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের এতক্ষণ টাইম দেওয়ার জন্য। তো আজকে আমরা হয়তো রাজনীতির সব বিষয়গুলো কভার করতে পারিনি, কিন্তু যেটুকু কি করেছি আমাদের দর্শকদের আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পডকাস্টে। ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। এবং তোমরা অনেকেই আছো যারা আমাদের ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।